আমার স্বামীর বাম হাতের কবজিতে খুব সুন্দর করে একটা অক্ষর লেখা আছে। অক্ষরটা কিন্তু আমার নামের নয়। এটা তার প্রাক্তন গার্লফ্রেন্ডের নামের প্রথম অক্ষর। নীল রঙের অক্ষরটা ওর ফর্সা হাতে জ্বলজ্বল করে জ্বলে, যেটা দেখে একসময় আমার চোখও জ্বলে উঠত। কিন্তু এখন আর কিছুই হয় না। সব সহ্য হয়ে গেছে। কথায় বলে, অল্প সুখে কাতর আর বেশি সুখে পাথর। আমি শ্রাবণী চৌধুরী। অবশ্য চৌধুরী পদবিটা আমার বাবার দেয়া নয়, এটা আমার স্বামীর থেকে প্রাপ্ত। যাই হোক, খুব ছোট থাকতে যখন পঞ্চম শ্রেণী পাশ করলাম, তখন আমার বিয়েটা হয়ে গেল। আমি বয়সের তুলনায় একটু বেশি বড় আর মোটাসোটা ছিলাম। আর গায়ের রঙের কথা নাই বা বললাম, শ্যামবর্ণ বললেও ভুল হবে, কালো বলাই ভালো। আমাকে নিয়ে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার চিন্তার কোনো শেষ ছিল না। বাড়িতে ২ বোন ছিলাম ২ রকমের। আমি কালো আর আমার ছোট বোন ফর্সা। আম্মা তো কথায় কথায় খোঁটা দিতেন। আমাকে নিয়ে উনি হয়তো একটু বেশিই চিন্তা করতেন। তবুও আমি কিছু মনে করতাম না। আমি আসলে খুঁজে পেতাম না তিনি আমাকে এমন করে কেন বকছেন আর কী জন্য বকছেন। আর এমন একটা মেয়ের জন্য যদি রাজপুত্রের মতো ছেলে, অর্থবান ঘর থেকে বিয়ের প্রস্তাব আসে, তখন কোন মা-বাবা চাইবে মেয়েকে ঘরে বসিয়ে রাখতে? আমার মা-বাবাও চাইলেন না। শ্বশুর আমাকে যেদিন ১ম দেখতে গেলেন, ১ম দেখাতেই আমাকে ওনার ছেলের জন্য পছন্দ করলেন। জানি না ভদ্রলোক আমার মধ্যে কী এমন দেখেছিলেন, যার জন্য আমাকে পছন্দ করলেন। পরদিন সামান্য কিছু মেহমান নিয়ে এসে আমাদের বিয়েটা সম্পন্ন হলো। বর্ষাকাল হওয়ায় রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই সেদিন আমাদের বাড়িতেই থাকতে হলো। রাতে আমার হাতে আমার বোন একটা দুধের গ্লাস নিয়ে একটা রুমে পাঠিয়ে দিল। বাসর ঘর বলতে আমাদের টিনের ঘর, নিচে মাটি এবং উপরে খড়ের ছাউনি। রুমে এসে দুধের গ্লাসটা খাটের উপর রেখে আমি লজ্জায় এবং ভয়ে শেষ হয়ে যাচ্ছিলাম। তারপর ভাবলাম খাটের নিচে লুকিয়ে থাকি, অথবা বাহিরে বেরিয়ে যাই। তারপর আবার ভাবলাম বাড়ির লোক কী ভাববে, তাই দরজার আড়ালে লুকিয়ে পড়লাম। কিছু সময় পর উনি রুমে আসলো। তখন আমার নিঃশ্বাস বন্ধ করে রাখলাম। মনে হলো আমি নিঃশ্বাস নিলেই হয়তো আমার নিঃশ্বাসের শব্দ শুনে আমাকে ধরে ফেলবেন। উনি রুমে ঢুকে খাটের উপর বসে হঠাৎ বলল, আমি মানুষ খেকো বাঘ নই, তাই আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাইরে বেরিয়ে এসো, নয়তো আমি ধরে নিয়ে আসব। তখন আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল। তারপরেও আমি বের হলাম না। তখন আমার স্বামী আস্তে গিয়ে আমাকে হাত ধরে নিয়ে আসলো। আমার স্বামী গল্পের বা সিনেমার নায়কের মতো বলল না, তোমাকে আমি স্ত্রী হিসেবে মানতে পারবো না, তোমাকে দেখতে খারাপ, হ্যান ত্যান। বরং তিনি আমার সাথে সুন্দরভাবেই কথা বলল। পরের দিন গাড়ি থেকে নামতেই এক এক লোক এক এক ধরনের কথা বলা শুরু করলো। কেউ বলল, মতিন এমন সুন্দর একটা ছেলে হয়ে এমন একটা বুড়ি মেয়েকে বিয়ে করলো। তা না হয় বাদই দিলাম, কিন্তু গায়ের রং দেখলেই বমি আসে। ছি! এমন কথা শুনলে একটা মেয়ের ভিতর কিরকম যন্ত্রণা হয় বুঝতে পারছেন? তাও আমি মেনে নিলাম। ভাবলাম কালোকে কালো বলছে, তাতে দোষের কি? এখানেই শেষ নয়। এরপর শুরু হলো আমার উপর আমার শাশুড়ির অত্যাচার। আমার শ্বশুরবাড়ি যৌথ পরিবার। সেই সুবাদে আমার শ্বশুর শাশুড়ি, দেবর ননদ, দাদা শ্বশুর দাদি শাশুড়ি সবাই একসাথে থাকতেন। পরের দিন থেকে আমার কাঁধে ১৪-১৫ জনের রান্নার ভার পড়ল। আমি ছোট ছিলাম বলে মা আমাকে রান্নাঘরে যেতে দিত না, তাই খুব বেশি রান্নাও পারতাম না। প্রতিদিনই কোনো না কোনো ভুল হতো। তার শাস্তিস্বরূপ ঠিকমতো খাবার পেতাম না। কতদিন না খেয়ে থেকেছি তার কোনো হিসেব নেই।
আমার স্বামীর প্রাক্তন গার্লফ্রেন্ডের বাড়ি ছিল আমার শ্বশুরবাড়ির পাশেই। তাই সেই প্রাক্তন গার্লফ্রেন্ড আমাদের বাড়িতে মাঝেমধ্যে আসা যাওয়া করত এবং ইনিয়ে বিনিয়ে আমাকে অনেক কথা শোনাতো আমি কালো বলে। এরপর থেকে শুরু হলো আমার স্বামীর অবহেলা আর অযত্ন। আমার স্বামী মুখে কিছু না বললেও আমাকে প্রায়ই ইগনোর করত। এর থেকেও বড় সমস্যা শুরু হলো। আমার শাশুড়ি আর আমার শ্বশুরের ছোট ভাই আমাকে পছন্দ করতেন না। তারা চাইতেন আমার স্বামী আবার বিয়ে করুক। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হলো না। আমার স্বামী আবার বিয়ে করতে রাজি হলেন না। কিন্তু আমার প্রতি তার কোনো খেয়ালও ছিল না।